আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আপনাদের সাথে নন পারফর্মিং লোন নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। আপনারা এখন পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন যখন যেখানে ব্যাংকিং বিষয়ে আলোচনা শুনেন, সব জায়গায় একটা কথাই শুনে থাকেন, নন পারফর্মিং লোন। আসলে নন পারফর্মিং লোনটা কি, বা ব্যাড লোনটা কি, কুঋণটা কি? ছাত্রছাত্রীদের কাছেও একটা জিজ্ঞাসা, কুঋণ এটাই ব্যাংকিং ভাষায় এসে হয়ে গেল নন পারফর্মিং লোন। ব্যাড লোন আমরা যেটা বইয়ে ভাষায় পড়েছি যে ব্যাড লোন, বা বাংলায় পড়েছি কুঋণ, সেটাই ব্যাংকে নন পারফর্মিং লোন হিসেবে ট্রিট করা হয়, বা ক্লাসিফাইড লোন হিসেবে ট্রিট করা হয়। ক্লাসিফাইড লোন কি? ক্লাসিফাইড লোনের মধ্যে আবার সেকশন আছে যে সাবস্ট্যান্ডার্ড লোন, নাকি ডাউটফুল লোন, নাকি ব্যাড অ্যান্ড লস। তো সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল, ব্যাড অ্যান্ড লস এই জিনিসগুলি কি? সাবস্ট্যান্ডার্ড হলো 3 মাস যদি কোনো লোন দিতে অপারগ হয়, রিপেমেন্ট দিতে অপারগ হয়, একটা টার্ম লোন। এখানে আবার ভাগ করা আছে, টার্ম লোন আছে, কন্টিনিউয়াস লোন আছে, তারপরে ডিমান্ড লোন আছে, ঠিক আছে, শর্ট টার্ম এগ্রিকালচারাল লোন আছে, এরকম সিএল ভাগ করা আছে। বাংলাদেশ ব্যাংকে যখন কোনো ব্যাংক রিপোর্টিং করে, সেখানে CL1, CL2, CL3, CL4, CL5 এরকমভাবে ভাগ করা আছে। তো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলি যারা ব্যাংকে কাজ করে, বিশেষ করে সিএডিতে, ক্রেডিট ডিভিশনে যারা কাজ করে, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে যারা কাজ করে, এবং ওইখানে যারা রিপোর্টিং করে বাংলাদেশ ব্যাংকে, তারা শুধুমাত্র এই জিনিসগুলি খুব ভালোভাবে জানবে। সবাই কিন্তু ব্যাংকে কাজ করলেই সেটা জানবে না, জানার সুযোগও নাই। বাট সে যদি চিন্তা করে যে না, আমার এটা জানা দরকার, তখন কিন্তু সে জানবে। তো এই জন্য বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে, গাইডলাইন আছে। সেটা হলো, আগে একসময় বিসিডি সার্কুলার ছিল। তো বিসিডি সার্কুলারের পরে তারপরে এটা চলে আসলো বিআরপিডি সার্কুলার। বিআরপিডি বাংলাদেশ ব্যাংকের একটা ডিপার্টমেন্টের নাম, সেটা হলো ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট। এই ব্যাংকিং রেগুলেটরি অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টটা আছে, সেখান থেকে এই সার্কুলারগুলি জারি হয় এবং এই সার্কুলার এর অ্যাকশন নিতে হয়। তো নর্মালি এই সার্কুলারটা, যে বিআরপিডি সার্কুলারটা 1998 সাল থেকে শুরু হয়েছে। এর আগে সম্ভবত 1994 সালে শুরু হয়েছে। এর আগে বিসিডি সার্কুলার ছিল 1987 সালের দিকে সম্ভবত। তারপরে বিআরপিডি সার্কুলারই চলছে। তো এই জায়গাতে খুব একটা কিন্তু পরিবর্তন, মৌলিক পরিবর্তন কিছু নাই। একটা মাঝে মধ্যে কিছু কিছু পরিবর্তন করে ছোটোখাটো বিষয়গুলিতে। বাট ওই যে ক্লাসিফিকেশন, যে 20% প্রভিশন করতে হবে সাবস্ট্যান্ডার্ড হলে, 50% প্রভিশন করতে হবে ডাউটফুল হলে, 100% প্রভিশন করতে হবে যদি ব্যাড অ্যান্ড লস হয়। এখন নন পারফর্মিং লোন কোনটা? আসলে এই যে সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল, ব্যাড অ্যান্ড লস, এই তিনটা হলো নন পারফর্মিং লোন। কারণ যখন লোনটা সাবস্ট্যান্ডার্ড হয়ে যায়, তখন আর সে লোনটা কোনো ইনকাম জেনারেট হয় না। একটা লোন কেন দেয়? ব্যাংকের মূল কাজই তো হলো ডিপোজিট হান্টিং করা এবং লোন ল্যান্ডিং করা। এখন ডিপোজিট, যাদের কাছ থেকে ডিপোজিটরদের কাছ থেকে ডিপোজিট নিয়েছে, তাদেরকে তো ইন্টারেস্ট দিতে হয়, প্রফিট দিতে হয়। কিন্তু আমি প্রফিটটা ব্যাংক হিসেবে দিব কিভাবে? আমাদের কাছ থেকে ডিপোজিটরের টাকাটা দিয়ে আমরা আবার ল্যান্ডিং করি, লোন দেই। যখন লোন দেই, তখন এই লোনটা থেকে ইনকাম জেনারেট হয়। কারণ কি? লোনটা আমি ডিপোজিট নিচ্ছি, যে ফান্ডটা ডিপোজিট নিচ্ছি হয়তো 10% রেটে, ফান্ডিং ল্যান্ডিং করছি আমি হয়তো এটা 14% রেটে। তাহলে এই যে স্প্রেডটা, 4% স্প্রেড, এইটা হলো আমার ইন্টারেস্ট ইনকাম। এই ইন্টারেস্ট ইনকামটা বন্ধ হয়ে যায় যখন নন পারফর্মিং হয়ে যায়। লোনটা যখন ব্যাড অ্যান্ড লস হয়ে যায়, বা ডাউটফুল হয়ে যায়, বা সাবস্ট্যান্ডার্ড হয়ে যায়, তখন লোনটা নন পারফর্মিং হয়ে যায়, ইন্টারেস্ট ইনকাম হয় না। কারণ কি? কাস্টমার তো লোন রিপেমেন্ট করছে না। তো নন পারফর্মিং যখন হয়ে যায়, তখন ইম্প্যাক্টটা কি পড়ে?
এটা নিয়ে কিন্তু আমার পিএইচডির থিসিস, যে ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস অন প্রফিটেবিলিটি। ব্যাংকের প্রফিটেবিলিটি যদি না থাকে তাহলে ব্যাংক সার্ভাইভ করতে পারবে না, সাস্টেইন করতে পারবে না। তাহলে ব্যাংকে প্রফিট করতে হবে, গ্রোথ করতে হবে। তো গ্রোথ করতে গেলে, প্রফিট করতে গেলে তাকে এই লোনটাকে পারফর্মিং রাখতে হবে। আর পারফর্মিং রাখার জন্য যত মেকানিজম আছে, এই মেকানিজমটাই হলো সিএল বা লোন ক্লাসিফিকেশনের যে মাস্টার সার্কুলারগুলি হয়, মাস্টার সার্কুলার এই জন্যই হয় যে রিপোর্টিং যাতে ঠিকভাবে হয়। এখন একটা লোন ক্লাসিফাইড হয়ে গেছে, এই কাস্টমার লোন রিপেমেন্ট করছে না, কিন্তু ব্যাংক তার ইন্টারেস্ট ইনকাম শো করার জন্য এই রিপোর্ট করে দিল কি এটা আনক্লাসিফাইড, মানে এটা নন পারফর্মিং হয় নাই, পারফর্মিং। এখন তাহলে কি হচ্ছে? মিসলিডিং হচ্ছে, এবং মিসলিডিং করে শর্ট টার্ম গেইন নিচ্ছে। শর্ট টার্ম গেইনকে নেয় নর্মালি যারা টপ পজিশনে থাকে, যেমন এমডি 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল তার রিক্রুটমেন্ট, 3 বছর পরে তাকে কিন্তু আর এই কন্ট্রাক্টে রাখবে না। সে যদি ভালো করে তাহলে আবার রিনিউয়াল করতে পারে কন্ট্রাক্ট, আর যদি সে ভালো না করতে পারে তাহলে ঠিক আছে ভাই, বিদায়। এখন তিনি বা তার সাথে যারা ম্যানকম মেম্বার আছে, ম্যানেজমেন্ট কমিটিতে আছে, তাদের পারফরমেন্সও তো দরকার। চাকরি করতে গেলে তো তাদের গ্রোথ দেখাইতে হবে। এখন এই গ্রোথটা দেখাইতে গিয়ে তারা অনেক সময় মিসলিডিং রিপোর্টিং করে। মিসলিডিং রিপোর্টিংটা কেন করে? এইটাই মূল কারণ। ধরেন 1000 কোটি টাকা নন পারফর্মিং যদি হয়ে যায়, তাহলে 1000 কোটি টাকা থেকে যে ইন্টারেস্টটা আসতো ধরেন 200 কোটি টাকা, এই 200 কোটি টাকা তো ব্যাংকের প্রফিটে হিট করতো। এই যে প্রফিটেবিলিটিতে হিট করতো, এই জন্য তারা এটাকে পারফর্মিং হিসেবে দেখাচ্ছে। বাট নন পারফর্মিং হয়ে গেছে, এটা কাস্টমারের কোনো দেখা নাই, কাস্টমারের রিপেমেন্ট করছে না, বড়োয়ার রিপেমেন্ট করছে না, তাহলে তাদের চাকরি টিকে যায়, তাদের পারফরমেন্স টিকে যায়। বাংলাদেশ ব্যাংক তাদের উপর যে ইম্পোজ করার কথা বিভিন্ন কিছুতে, এই ইম্পোজগুলি করবে না, তাদের প্রমোশন হবে, তাদের কন্ট্রাক্ট রিনিউয়াল হবে। এইসব কারণে তারা নন পারফর্মিং শো করে না, নন পারফর্মিংকে হাইড করে। বিভিন্ন ব্যাংকগুলি আছে, আমি যেহেতু 3টা ব্যাংকে সরাসরি কাজ করেছি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তারপরে ব্র্যাক ব্যাংক, এখন প্রাইম ব্যাংকে আছি। এর আগেও আমি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তাম এবং আর্টিকেলশিপ পিরিয়ডের শেষ করে ডেপুটি অডিট ম্যানেজার হিসেবে সরাসরি কাজ করেছি, তখনও আমি ব্যাংক স্পেশালিস্ট হিসেবে 16টা ব্যাংকে আমি সরাসরি অডিট অ্যান্ড কনসালটেন্সি করেছি, ন্যাশনাল অ্যান্ড মাল্টি ন্যাশনাল ব্যাংকে। তখন আমি দেখেছি বিভিন্ন ব্যাংকগুলি তাদের সিএলএ ফাঁকি দেয়, রিপোর্টিং ঠিকভাবে করে না। রিপোর্টিং ঠিকভাবে করে না মানে কি? যেটা নন পারফর্মিং হয়ে গেছে সেটাকে তারা পারফর্মিং হিসেবে দেখায় দেয়, অর্থাৎ আনক্লাসিফাইড দেখায় দেয়, সেটা কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে। ক্লাসিফাইডের বিষয়টা আমি আগে ক্লিয়ার করেছি, যেটা হলো সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল অ্যান্ড বার্ডেন লস। এই 3টা স্ল্যাবকে নন পারফর্মিং বলা হয়, ক্লাসিফাইড বলা হয়। এবং যখন ক্লাসিফাইড হয়ে যায় লোনটা, তখন কিন্তু প্রভিশনিং করতে হয়, এবং ইন্টারেস্ট ইনকামে না দেখিয়ে ইন্টারেস্ট সাসপেন্সে রাখতে হয়। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ইন্টারেস্ট ইনকাম কমে যাচ্ছে, ইন্টারেস্ট সাসপেন্স বেড়ে যাচ্ছে, লায়াবিলিটি বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এবং যে প্রভিশন করতে হয়, আমার যে ইন্টারেস্ট, অন্যান্য লোনে যে ইন্টারেস্ট ইনকামটা হয়েছিল, সেই ইনকামটা ওই প্রভিশনটা আবার খেয়ে ফেলতেছে। ঘটনাটা কি দাঁড়াচ্ছে দেখেন, কতটা ইম্প্যাক্ট পড়তেছে বিভিন্ন জায়গায়, কিন্তু এটা ইম্প্যাক্ট পড়তেছে। এটা খুব টেকনিক্যাল না হলে পরে, ওই জায়গায় রিলেটেড জায়গায় কাজ না করলে পরে অনেক সময় বোঝা যাবে না। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখাই আমি। যদি আমি 100 টাকা লোনের হিসাব করি, এটাকে 100 কোটিও বলতে পারেন, এটাকে 1000 কোটিও বলতে পারেন, এটাকে 1 লাখ কোটিও বলতে পারেন। তো সিম্পল বোঝার জন্য আমি বোঝাচ্ছি যে 100 টাকা যদি হয়,
তার ইন্টারেস্ট ইনকাম আসবে ধরেন 15%-এ 15 টাকা। এখন এইটা যদি আনক্লাসিফাইড থাকে, রিপেমেন্টটা যদি বড়োয়ার ঠিকভাবে দেয় তাহলে, আর যদি বড়োয়ার ঠিকভাবে না দেয়, যদি বলে তোমাদের ঋণ আর কোনোদিন শোধ হবে না, তাহলে কি দাঁড়াবে? আলটিমেটলি এই লোনটা আনক্লাসিফাইড থেকে ক্লাসিফাইডে চলে গেল। প্রথম 3 মাস খবর নাই, তাহলে সাবস্ট্যান্ডার্ড ক্যালকুলেশন রিপোর্টিং করব আমরা কোয়ার্টারলি, এটা বাংলাদেশ ব্যাংকে রিপোর্টিং করতে হয়। তো কোয়ার্টারলি বেসিসে আমরা এটাকে সাবস্ট্যান্ডার্ড দেখাবো 3 মাস পরে। তারপরের কোয়ার্টারে এটা কী হবে? ডাউটফুল হয়ে যাবে। তারপরের কোয়ার্টারে এটা ডাউটফুলই থাকবে 12 মাস পরে। কিছু কিছু লোন আবার 9 মাস পরে বেড এন্ড লস হয়ে যায়, কিছু কিছু লোন আবার 12 মাস পরে বেড এন্ড লস হয়ে যায়। তার মানে অ্যানুয়ালি এই রিপোর্টটা যখন আমি করছি তখন এটা ফুললি বেড এন্ড লস হয়ে গেল। তাহলে এই 100 টাকা বা 100 কোটি টাকা বা 1000 কোটি টাকা ফুললি কিন্তু বেড এন্ড লস হয়ে গেল। তার মানে এই 1000 কোটি টাকা বা 100 টাকার পিছনে আমার দেখেন কোনো ইনকাম নাই। বিনিময়ে আমি তাকে আবার ডিপোজিটরের টাকা, ডিপোজিটরকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে। এদিকে আবার এই যে 100 টাকা বেড এন্ড লস হয়ে গেল, তার এগেনস্টে আবার প্রভিশন করতে হবে। প্রভিশনটা কিভাবে করতে হবে? বেস ফর প্রভিশন ক্যালকুলেশন করতে হবে। তো বেস ফর প্রভিশন ক্যালকুলেশন করতে গেলে কি হয়? যে আউটস্ট্যান্ডিং মাইনাস ইন্টারেস্ট সাসপেন্স মাইনাস ইলিজিবল সিকিউরিটিজ। এখন ইলিজিবল সিকিউরিটিজ তার আছে কিনা, তার যে তাকে যে আমি লোনটা দিয়েছিলাম তাকে কি আমি বাড়ি বন্ধক রেখে দিয়েছিলাম, বাড়িটা কি আমি মর্টগেজ করেছিলাম, কোলাটেরাল নিয়েছিলাম, কিংবা তার কি এফডিআর ছিল, এফডিআরটাকে আমি কোলাটেরাল নিয়েছিলাম, এই সব ক্যালকুলেশনগুলি আমার করতে হবে। এবং বেস ফর প্রভিশন ক্যালকুলেশন করে আমি যদি এটা বেড এন্ড লস হয়ে যায় তাহলে 100%ই আমাকে প্রভিশন করতে হবে। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? যদি আমার ইন্টারেস্ট ইনকাম অন্য লোন থেকে হয়তো 1000 কোটি টাকা বা 1000 কোটি টাকা থেকে যদি আমার 200 কোটি টাকা ইন্টারেস্ট ইনকাম হইতো, আর এখানে 1000 কোটি টাকা আমার যেহেতু বেড এন্ড লস হয়ে গেছে, তাহলে 1000 কোটি টাকার এগেনস্টে যদি কোনো মর্টগেজ না থাকে, বেস ফর প্রভিশন 1000 কোটি টাকাই, এবং ইন্টারেস্ট সাসপেন্সটা যদি বাদ দেয়, ওই ইন্টারেস্ট সাসপেন্সটা বাদ দেওয়ার পরে যে বেস ফর প্রভিশনটা থাকবে সেটার উপর আমার ফুল প্রভিশন করতে হবে। ঘটনাটা কি দাঁড়াচ্ছে? 100 টাকা আমি ইনকাম করলেও আবার 100 টাকা প্রভিশন করতে আছে। ইনকাম মাইনাস লোন লস প্রভিশন। আমি ইন্টারেস্ট ইনকাম স্টেটমেন্ট অফ ইন্টারেস্ট ইনকাম স্টেটমেন্টে যে আমি দেখাবো, ইন্টারেস্ট ইনকামে আমি দেখাচ্ছি অপারেটিং প্রফিট দেখাচ্ছি, অপারেটিং প্রফিট ইন্টারেস্ট ইনকাম মাইনাস ইন্টারেস্ট এক্সপেন্স দেখিয়ে আমি আবার গ্রস প্রফিট থেকে লোন লস প্রভিশনটা বাদ দিয়ে দিতে হবে। লোন লস প্রভিশনটা কি? এই যে আমি বললাম যে নন পারফর্মিং লোনের যে প্রভিশন, এই লোন লস প্রভিশন বাদ দিয়ে দিতে হচ্ছে। তাহলে আলটিমেটলি প্রফিট হচ্ছে না। যখন আমি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে চাকরি করতাম 2003-4 সালের দিকে, তখন এনবিআর অথরিটিকে আমি কোশ্চেন করছিলাম যে স্যার এটার তো প্রফিটই নাই, তাহলে আপনারা শুধু শুধু ট্যাক্স নিচ্ছেন কেন? ডিরেক্টররা তো কিছুই পাচ্ছে না। তখন একজন বড় লেভেলের কর্মকর্তা আমাকে বলছিলেন যে আপনার এই বিষয়ে চিন্তা করতে হবে না, আপনি আরও একটু সিনিয়র হন, পড়াশোনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আসলে অফিসার হিসেবে আমি তখন রিপ্রেজেন্ট করতাম ট্যাক্স অথরিটিকে। তো আমার ওই ক্যালকুলেশনটা মনে হচ্ছিল যে আসলে তো ডিরেক্টররা, যারা স্পন্সর, যারা ব্যাংক প্রতিষ্ঠা করেছে, তারা তো কিছুই পাচ্ছে না এখান থেকে। পরবর্তীতে অবশ্য আমার এই আরও যখন পড়াশোনা করলাম, আরও যখন জিনিসগুলি সম্বন্ধে জানলাম, রিপোর্টিংয়ের সাথে এঙ্গেজ হলাম, এখন তো আমি নিজে পিএইচডি করছি, এগুলি যখন আমি আরও গভীরভাবে পড়াশোনা করলাম, পুরা টোটাল ব্যাংকিং নিয়ে যখন আমার মাথায় আসলো, এখন আমার মনে হয় যে আসলে ডিরেক্টর স্যাররা তো বিভিন্নভাবে বিভিন্ন নামে বেনামে লোন নেয়, সেগুলি পরিশোধ করে না অনেক সময়, আবার অনেক সময় এগুলি রাইট অফ করে দেয়, অনেক সময় ইন্টারেস্ট দেয় না, অনেক সময় ইন্টারেস্ট ইনকাম টোটালি ওয়েব করে দেয়। এই বিভিন্ন ধরনের জালিয়াতি আছে। তো রেগুলেটর যে কাজটা করে, এই কাজটা নিয়ে আমার কিন্তু এই যে আমার দ্য ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস অন প্রফিটেবিলিটি, এটা কিন্তু আমার থিসিস পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য, এবং দ্য এম্পেরিক্যাল এভিডেন্স ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশ, বাংলাদেশের যতগুলি কমার্শিয়াল ব্যাংকস আছে, এই ব্যাংকগুলোর
টোটাল নন পারফর্মিং লোন এখন যে টোটাল নন পারফর্মিং লোন 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। 4 লাখ কোটি টাকা। চিন্তা করুন ব্যাংকিং ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে কিভাবে, ভালোভাবে সার্ভাইভ করতে পারবে? ব্যাংকের মূল ইনকামই তো এইটা ইন্টারেস্ট ইনকাম। এখন লোনের এগেনস্টে ইন্টারেস্ট ইনকাম যদি না হয়, লোনটা যদি ক্লাসিফাইড হয়ে যায়, তাহলে কি আর এটাতে ইনকাম হবে? ইনকাম হবে না নিঃসন্দেহে। তো তখন প্রভিশন ঘাটতি শুরু হয়ে যাবে, তখন ব্যাংকটা প্রবলেমে পড়ে যাবে এবং ব্যাংক কলাপসের দিকে যাবে, যেটা হচ্ছে। একটু পানি খেয়ে নেই, বিসমিল্লাহ। তো এই যে ইম্প্যাক্টগুলি পড়ছে, লোন লস প্রভিশনিং বেড়ে যাচ্ছে, শর্টফল হয়ে যাচ্ছে। কারণ কি? তার ইনকামই নাই। তাহলে ইনকাম থেকে লোন লস প্রভিশন আর বাদ দিবে কি? তাহলে প্রভিশন শর্টফল হচ্ছে। আর যখন প্রভিশন শর্টফল হয়, তখন এই প্রভিশনের শর্টফলটা যা ইম্প্যাক্ট করে ক্যাপিটালে। যে 500 কোটি টাকা দিয়ে ব্যাংক এস্টাবলিশ করেছিল, প্রতিষ্ঠা করেছিল, এই 500 কোটি টাকার উপর যা হিট পড়ে। এখন চেঞ্জেস ইন ইকুইটি স্টেটমেন্ট যখন আমি যাচ্ছি, ইকুইটি স্টেটমেন্টে গিয়ে দেখা যায় যে ইকুইটি কমে যাচ্ছে। এখন বাংলাদেশ ব্যাংক বলতেছে ডায়ালগ করো, ক্যাপিটাল এডিকুইসি রেশিও ক্যালকুলেশন করছে। ক্যাপিটাল এডিকুইসি রেশিও ক্যালকুলেশন করতে যায় বলতেছে আপনারা 500 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল দিয়েছিলেন ব্যাংক স্টার্ট করে, এখন তো প্রভিশন শর্টফল আছে, ক্যাপিটাল শর্টফল আছে, আপনার তো আরো 500 কোটি টাকা ইনজেক্ট করতে হবে। তাহলে 500 কোটি টাকা ইনজেক্ট করবে কিভাবে? তখন আর বিভিন্ন মেকানিজম করে, যেটা আমরা দেখেছি যে কয়েকটা ব্যাংক একজনের নামে ছিল, একজনের কন্ট্রোলে ছিল। আজকে কিন্তু সেই ব্যাংকগুলি কলাপস করেছে। তারা নিজেদের অফিস স্টাফদের স্যালারি পর্যন্ত দিতে পারছে না। তো ব্যাংকিং সিস্টেমটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। এখানে টাকা খেলা, এখানে যে ব্যালেন্স শিটটা, এটা কিন্তু টাকা, এখানে পুরাটাই টাকা। তো এই টাকাগুলি নিয়ে মানুষ হেলাফেলা করতে পারে না। এই জন্যই সবচেয়ে বেশি রেগুলেটেড জায়গা হলো ব্যাংকিং সিস্টেম। এবং নট পারফর্মিং লোন, যেটা ব্যাংকের মূল ইনকামের জায়গা। অন্যান্য ইনকামও হয় কিছু কিছু, যেগুলি নেগলিজিবল। যেমন আপনার অ্যাকাউন্ট খুলছে, অ্যাকাউন্টের সার্ভিস চার্জ হিসেবে কিছু টাকা নিয়েছে, এটা একদম নেগলিজিবল। হয়তো 1 লাখ অ্যাকাউন্ট আছে একটা ব্যাংকে, 1 লাখ অ্যাকাউন্টে বছরে 500 টাকা করে সার্ভিস চার্জ নিল, আচ্ছা 500 লাখ টাকা হলো। তাহলে কি হলো? খরচ কত? ব্যাংকের যে অপারেটিং সিস্টেম, ব্যাংকের যে টেকনোলজি, ব্যাংকের যে সার্ভিস প্রোভাইডিং সিস্টেম, যে ব্যাংকের এমপ্লয়ি, ব্যাংকের যে বিল্ডিং রেন্ট, ব্যাংকের যে ইলেকট্রিসিটি, ব্যাংকের যে স্টাফ, মানে সিকিউরিটি সার্ভিস, ক্লিনিং সার্ভিস, ঝকঝকা তকতকা, মানে সেই রকম এই যে অপারেটিং কস্ট, এগুলি মেনটেন করবে কিভাবে? অটোমেটিক্যালি ব্যাংকিং সিস্টেমে ধস নামবে যদি নন পারফর্মিং লোনের উপর কড়া নজরদারি না করা হয়। খুব কড়া স্ট্রিক্ট নজরদারি করতে হবে। এই স্ট্রিক্ট নজরদারি করতে গিয়ে আমি যে রিসার্চটা করছি, আমি রিসার্চ ফাইন্ডিংয়ে যা পাচ্ছি, আমি কন্টিনিউয়াসলি কিন্তু এটার থিসিস লিখছি, লিটারেচার রিভিউ করছি, এটার কিওয়ার্ডগুলি নিয়ে কাজ করছি, এটার অ্যাবস্ট্রাক্ট নিয়ে কাজ করছি, এটার ইন্ট্রোডাকশন নিয়ে কাজ করছি, এটার রিসার্চ মেথোডোলজি নিয়ে কাজ করছি, এটার রিসার্চ ডিজাইন করছি, এটার ফাইন্ডিংসগুলি বের করছি, স্ট্যাটিস্টিক্যাল টুলসগুলি নিয়ে কাজ করছি। তো এটা করতে গিয়ে আমাকে আরও শত শত আর্টিকেল সার্চ করে বের করতে হচ্ছে গুগল স্কলার থেকে। গুগল স্কলার থেকে আমি যখন সার্চ করছি, আমি আরেকটা ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গুগল স্কলারকে কি থেকে আপনার বেস্ট আর্টিকেলটা কীভাবে ফাইন্ড আউট করবেন। কারণ নন পারফর্মিং লোন দিয়ে যদি আপনি ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস অন প্রফিটেবিলিটি দিয়ে যদি সার্চ করেন, আপনার কাছে লক্ষ লক্ষ, মানে সেকেন্ডের ভিতরে গুগল স্কলার আপনাকে সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ আর্টিকেল দিবে। তাহলে লক্ষ লক্ষ আর্টিকেল কি পড়া সম্ভব? কখনোই সম্ভব না। সেই জন্য কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমার কো সুপারভাইজার স্যার।
প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ, যিনি বাংলাদেশ ওআইসির যে প্রতিষ্ঠান আছে আইইউটি, এই আইইউটিতে আমি কিন্তু আইইউটিতে গিয়ে শিখেছি এবং স্যারে আমাদেরকে আলাদাভাবে ওয়ার্কশপ করেও শিখিয়েছেন যে গুগল স্কলার থেকে বেস্ট আর্টিকেলটা কীভাবে সার্চ করে বের করতে হয়। তো আমি এটা আলাদাভাবে দেখিয়েছি, আবারও দেখাবো, প্রয়োজনে বারবার দেখাবো, সমস্যা নাই। তো বেস্ট আর্টিকেলটা বের করার পরে আমি ওখান থেকে লিটারেচার রিভিউ, রেফারেন্স নিতে পারবো। এবং রেফারেন্সটা কীভাবে নিব, সেখানেও কিন্তু একটা টুল আছে, রিসার্চ টুল আছে, রেফারেন্স টুল আছে। সেটা মেন্ডেলিটা হলো সর্বজন স্বীকৃত একটা রেফারেন্স টুল। মেন্ডেলিতে আমরা আবার আরেকটা ওয়ার্কশপ করেছি। মেন্ডেলি রেফারেন্স টুলটা আমাদেরকে শিখিয়েছেন আমার শ্রদ্ধেয় প্রফেসর রফিক স্যার আমাদেরকে আলাদা একটা ওয়ার্কশপের মাধ্যমে এই মেন্ডেলি রেফারেন্স টুলসটা শিখিয়েছেন, যিনি খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর, বায়োটেকনোলজিতে উনি পিএইচডি করেছেন চায়না থেকে এবং মালয়েশিয়া থেকে মাস্টার্স করেছেন, তার কাছে আমরা এটা শিখেছি। আমার যে সুপারভাইজার প্রফেসর ডক্টর জহির রায়হান স্যার আমাদেরকে মানে দারুণভাবে এই জায়গাগুলিতে কিন্তু সাপোর্ট দিচ্ছেন। যখন যেটা দরকার আমাদেরকে ওই স্পেশালিস্টের কাছে পাঠাচ্ছেন যে তার কাছ থেকে তুমি এটা শিখো, সে এটাতে মাস্টার। তো এই জন্যই আমরা কিন্তু স্কিল বিল্ডার্স একাডেমিতেও এই কাজটা করি। প্রত্যেকটা চ্যাপ্টার শেষেই আপনার বিল্ড ইউর স্কিলস, এই জিনিসটাই আমি আমার স্কিল বিল্ডার্স একাডেমিতে নিয়ে আসছি। এখানে দেখুন যে স্কিল বিল্ডার্স একাডেমি, এই জায়গাতে বসে আমি ভিডিওটা করছি এবং আমি নিজে এই ভিডিওটা করছি, আমি নিজেই রেকর্ড করছি। তো বিল্ড ইউর স্কিলস, মাস্টারি অর্জন করতে হবে। এই যে নন পারফর্মিং লোন নিয়ে আমি থিসিস করছি, পৃথিবীর কোন প্রান্তে কে কি বলছে, আমেরিকার ব্যাংকরা কি বলছে, হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চাররা কি জানতেছে, বুঝতেছে নন পারফর্মিং লোন সম্বন্ধে, বা সার্ক কান্ট্রিগুলিতে নন পারফর্মিং লোন নিয়ে কি বলতেছে, বা তাদের ব্যাংকের পারফরমেন্সটা কি, বা ইউরোপিয়ান ব্যাংকগুলিতে তাদের নন পারফর্মিং লোন নিয়ে কি চিন্তা ভাবনা, বা তারা কিভাবে আন্ডারস্ট্যান্ড করছে, রিয়েলাইজ করছে, আফ্রিকান ব্যাংকগুলিতে তারা কীভাবে রিয়েলাইজ করছে, আন্ডারস্ট্যান্ড করছে, এগুলি নিয়ে কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির রিসার্চাররা কীভাবে এটাকে বুঝতেছে, ক্যামব্রিজ ইউনিভার্সিটির রিসার্চাররা কীভাবে এটা বুঝতেছে, জানতেছে। এই জিনিসগুলি নিয়েই রিসার্চ হচ্ছে, থিসিস হচ্ছে, পর্যায়ক্রমে জিনিসগুলি আমরা লার্ন করতেছি এবং কন্টিনিউয়াসলি এটাতে এফোর্ট দিচ্ছি, ডাটা কালেকশন করছি। আমার যেমন আমি ডাটা কালেকশন করতে যাই আমি হিমশিম খাচ্ছি, কারণ আমাদের দেশে আসলে সত্যিকার অর্থে এতদিন আমি ভালোভাবে বুঝি নাই যে ডেটার এত যে সমস্যা। মানে আমি মনে করতাম যে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতেছি, বাংলাদেশ ব্যাংক তো রিপোর্টে আছেই, সব কিছু আছে, কিন্তু যখন আমি 20 বছরের ডাটা নিতে যাচ্ছি তখন আমার কাছে ডাটার ফি চাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেখানে ডাটা রিপোজিটরি ইউনিট, তারা আমার কাছে ফি চাচ্ছে। 20টা ব্যাংকের আমি ডাটা চেয়েছি, তারা আমার কাছে ফি চাচ্ছে। এটা আমাদের কাছে একটা দারুণ পিএইচডির স্টুডেন্টের কাছে, পিএইচডি ক্যান্ডিডেটের কাছে, যারা কন্টিনিউয়াসলি ডাটা প্রিজার্ভ করবে, তাদের দায়িত্বই প্রিজার্ভ করা। যারা স্টুডেন্ট প্রকৃতপক্ষে, তাদেরকে এই ডাটা সাপোর্ট দেওয়া উচিত। আদারওয়াইজ এই জায়গাটাতে ডেভেলপ করবে কীভাবে, ইমপ্রুভ করবে কীভাবে? এই যে ব্যাংকগুলি বসে যাচ্ছে বা নন পারফর্মিং হয়ে যাচ্ছে তাদের লোনগুলি, এই নন পারফর্মিংয়ের ইম্প্যাক্টটা কোথায় পড়ছে আপনারা তো কিছুটা বুঝতে পেরেছেন, যে ব্যাংকগুলি বসে যাবে। বিসমিল্লাহ। তো ব্যাংকগুলি যদি বসে যায় তাহলে আলটিমেটলি কি হবে? ইকোনমিতে ধস নামবে, টোটাল ইকোনমিতেই ধস নামবে। তাহলে ইকোনমিতে ধস নামলে মানুষগুলি তো না খায় মরবে। একটা ব্যাংক বন্ধ হয়ে যাওয়া মানে কি? আপনি দেখেন, আগে আমাদের দেশে ওরিয়েন্টাল ব্যাংক বন্ধ হয়ে গেছে, যেটা এখন আইসিবি ইসলামিক ব্যাংক নামে পরিচিত। এর আগে নাম ছিল দ্য ওরিয়েন্টাল ব্যাংক। হ্যাঁ, তো এইভাবে ব্যাংক বন্ধ করে, নাম পরিবর্তন করে, ব্যাংকে শত শত কোটি টাকা ডিপোজিটরদের ডিপোজিট
তারা কিন্তু টাকা ফেরত পাচ্ছে না। আজকে দেখেন নতুন করে যে ব্যাংকগুলি বসে গেল, ইউনিয়ন ব্যাংক, তারপরে সোশ্যাল ইসলামী ব্যাংক, তারপরে বাংলাদেশ কমার্স ব্যাংক, তারপরে এইরকম ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এমপ্লয়ীদের স্যালারি দিতে পারছে না। বিভিন্ন ব্যাংকগুলি তারা ডিপোজিটরদেরকে বলছে কি আপনারা অন্য আপনাদের ফ্ল্যাটে বা আশেপাশে বাড়িওয়ালাদের ইউটিলিটি বিলগুলি আমাদের কাছে জমা দেন, আমাদের কাছে জমা দিয়ে তারপরে আপনারা ডিপোজিটের টাকা নেন। চিন্তা করতে পারেন মূল কারণটা কি? মূল কারণটা হলো তাদের লোনগুলি ক্লাসিফাইড হয়ে গেছে, প্রপারলি রিপোর্টিং হয় নাই, রিপোর্টিং করতে দেওয়া হয় নাই। আসলে অফিসারের তো কোনো দোষ নাই, অফিসার তো রিপোর্ট করবেই, কিন্তু অফিসারদেরকে এই যে উপরের লেভেলে যারা বসে আছে ভয়েস অফ গড, তাদেরকে এগুলি রিপোর্ট করতে দেয় না। এবং বাংলাদেশ ব্যাংক এই যে রিপোর্টটা নিচ্ছে, নেওয়ার পরে তারাও কিন্তু আবার অনলাইনে সুপারভিশন করছে, অফসাইট সুপারভিশন করছে, তারা রিপোর্টগুলি দেখছে, বুঝতেছে, জানতেছে এই প্রবলেমগুলি। তারপরও তারা ব্যবসায়ীদের চাপে পড়ে কিছু বলতে পারতেছে না। কারণ কি, বেলা শেষে তো ব্যবসায়ীরা কন্ট্রোল করতেছে, আইন প্রণয়নে তারাই কন্ট্রোল করতেছে। আপনি দেখুন সংসদে যারা বসে আছে তারা তো রিপোর্টগুলি জানে, বুঝে, দেখে, তাদের কাছে হয়তো প্রপারলি রিপোর্টিংটা যাচ্ছে না, বা কোনো কারণে তারা চাচ্ছে না যে এত ক্লাসিফিকেশন দেখানোর জন্য। কারণ কি, যদি ক্লাসিফিকেশন এত দেখানো হয় তাহলে আবার বিশ্ব মাতব্বর যারা আছে, IMF আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, ব্রিক্স আছে, তারা তো আবার ফাইন্যান্স করবে না, রিফাইন্যান্স করবে না। তো এইসব মেকানিজমের কারণে উপরের লেভেলে এসে তারা চুপচাপ থাকে অনেক সময়, কিন্তু নিচে কিন্তু সাগর হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, টাকাগুলি পুড়ে যাচ্ছে, সত্যিকার অর্থে টাকা পুড়ে যাচ্ছে। নন পারফর্মিং হয়ে যাওয়া মানে কি? আমি আমার প্রেজেন্টেশনে মাঝে মধ্যে দেখাই যে টাকা পুড়ছে, তা আমার যারা পার্টিসিপেন্টস আছে তারা বলে যে স্যার এটা কি দেখাচ্ছেন, টাকা পুড়ছেন কেন আপনি? আমি বললাম যে ভাই, নন পারফর্মিং লোনটা তো টাকা পুরার মতোই, এটা তো ব্যাংকে কোনো ইনকাম জেনারেট করছে না, বরঞ্চ ব্যাংকের ইনকাম আরো পুরাই দিচ্ছে, ব্যাংকের ইনকাম আরো পুরাই দিচ্ছে। তাহলে ব্যাংকের ইনকাম যদি পুরাই দেয়, নন পারফর্মিং লোনটা আমি পুরাই এই দেখাই, আপনাদেরকে ফিজিক্যালি দেখাই, আপনারা দেখেন। টাকা পুরানোরও গল্প আছে, সেটা আলাদা, নন পারফর্মিং এর সাথে না। আমি টাকা পুরানোর বিষয়টা আরেকটা ক্লাসে কথা বলবো হয়তো। তো এই নন পারফর্মিং লোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিয়ে এই জন্যই আমি এটা নিয়ে থিসিস করছি, এটা নিয়ে রিসার্চ করছি, যাতে করে এখানে এমন কোনো একটা মেকানিজম আমি দিতে পারি যে মেকানিজমটা অ্যাপ্লাই করলে পরে এই নন পারফর্মিং এর যে অত্যাচার, এই নন পারফর্মিং এর কারণে যে ব্যাংকগুলি বসে যাচ্ছে, এই নন পারফর্মিং এর কারণে যে স্যালারি দিতে পারছে না, এই নন পারফর্মিং এর কারণে যে ইকোনমিতে ধস নামছে, এই জিনিসগুলি থেকে যাতে ব্যাংকগুলি কিছুটা রেহাই পায় এবং ডিপোজিটররাও আলটিমেট বেনিফিশিয়ারি হয়, তারা তাদের টাকা যেন ফেরত পায়। কারণ নন পারফর্মিং হয়ে গেলে পরে লোনটা এটা একটা বিস্ফোরা হয়ে যায়। এই জন্যই কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার দেখেন স্ট্রেস টেস্টিং একটা রিপোর্ট আসছে। কারণ কি, স্ট্রেস টেস্টিং রিপোর্টের মাধ্যমে তারা দেখতে চায় সবচেয়ে বড় যে পার্টি আছে, 5টা পার্টি বা 3টা পার্টি বা একটা পার্টি যদি এরকম নন পারফর্মিং হয়ে যায়, ধরেন একটা ব্যাংকের, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অ্যাসালমের আছে হাজার হাজার কোটি টাকা, এখন তো তারা নন পারফর্মিং। এই যে নন পারফর্মিং হয়ে গেল, তাহলে তারা কিভাবে ইনকাম জেনারেট করবে? ইনকাম জেনারেট করার তো আর কোনো উপায় নাই, বরঞ্চ ইনকামটাকে আরো খেয়ে ফেলতেছে। তাহলে আলটিমেটলি তারা বেতন দিতে পারবে না, স্যালারি দিতে পারবে না। সো এরকম যাতে না হয়, তাহলে রেগুলেটরি রিপোর্টিং হচ্ছে, কিন্তু রেগুলেটরি রিপোর্টিংটা ঠিকভাবে এখানে ইমপ্যাক্ট করতেছে না, কারণে লোনটা নন পারফর্মিং হয়ে যাচ্ছে। কারণ নন পারফর্মিং হচ্ছে, সাবস্ট্যান্ডার্ড হতে তো 3 মাস সময় নিচ্ছে। এর আগেই তো আনক্লাসিফাইড অবস্থায় তো STD 1 করছে, STD 2 করছে রিপোর্ট, STD 0 করছে। তাহলে এই যে প্রথম 3 মাস রিপোর্ট করতেছে, এই প্রথম 3 মাসের রিপোর্টিংটা তারা দেখছে না। তারা তো অনসাইট সুপারভিশন করছে, অফসাইট সুপারভিশন করছে, CIB রিপোর্টিং করছে,
দেখেন নন পারফর্মিং হয়ে গেলে তাকে কিন্তু আর লোন দেওয়ার নিয়ম নাই। সিআইবিতে রিপোর্ট হচ্ছে, কিন্তু সিআইবি রিপোর্টও আবার কি করছে, হাইকোর্ট স্টে অর্ডার দিয়ে দিচ্ছে। হাইকোর্ট স্টে অর্ডার দিয়ে সিআইবি যাতে নন পারফর্মিং দেখানো না হয়, ক্লাসিফাইড না দেখানো হয়, তাকে যাতে ওই স্ট্যাটাসটা না দেখানো হয়, সেইভাবে স্ট্যাটাস অর্ডার নিয়ে আসতেছে কোর্ট থেকে। এই জায়গাটাতে আমার দারুণ আপত্তি। কোর্ট কিভাবে এখানে হাত দেয়? কোর্ট তো এইভাবে এখানে হাত দেওয়ার প্রশ্নই আসে না। এটা তো রেগুলেশনস, আইন দ্বারা প্রতিষ্ঠিত। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, গাইডলাইন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে এটা অ্যাপ্রুভ হয়ে আসে। সেখানে সে কোর্ট স্টে অর্ডার দেওয়ার যৌক্তিকতা কি? তাকে আরো বেশি লোন নেওয়ার সুযোগ করে দিচ্ছে। এখন ব্যবসায়ীরা কোর্টে যায় দ্বারস্থ হয় সুবিচার পাওয়ার আশায়। এখন কোর্ট সুবিচার এখানে ঠিকভাবে করছে কিনা, যে লোকটা আপনার ক্লাসিফাইড নন পারফর্মার, তাকে আরো টাকা দেওয়া হচ্ছে, তার মানে আরো টাকা নিয়ে সে আরো নন পারফর্মিং করবে, আরো বিদেশে টাকা পাচার করবে, আরো ফান্ড ডাইভার্সিফাই করবে। এই জায়গাটাতে আমার দারুণ আপত্তি। যাই হোক, এটা নিয়ে বিজ্ঞ আলোচকরা আরো হয়তো আলোচনা করবেন, থিসিস হবে, ফার্দার থিসিস হবে। তারপরে দেখুন রাইট অফ করে দিচ্ছেন। এই জায়গাটাতে আমার দারুণ আপত্তি। হয়তো এই রাইট অফটার কারণে ব্যাংকের ব্যালেন্স শিটটা ভালো দেখাচ্ছে, ব্যাংকের ইনকামটা একটু ভালো দেখাচ্ছে, বাট রাইট অফটা কি, এই জিনিসটা একটু আলোচনা করা দরকার খুবই। এটা নিয়ে যদি সুযোগ হয়, আমার ইচ্ছা আছে এটা নিয়ে আরেকটা পিএইচডি করব যদি। কারণ রাইট অফটা এটা ব্যাংকের যারা ডাইরেক্টর আছে, ব্যাংকের যারা উইলফুল ডিফল্টার আছে, এদেরকে সুযোগ করে দেওয়া হয়, ব্যাংকের ব্যালেন্স শিট খালি করে দেওয়া হয়, ব্যাংকের ব্যালেন্স শিট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আপনি রাইট অফ লোন দেখেন হাজার হাজার কোটি টাকা, এটা কাঁচা রেজিস্টারে চলে যায়, এটাকে আলাদাভাবে এক্সেলে মেনটেন করা হয়। বরঞ্চ এটার জন্য আলাদা একটা সফটওয়্যার তৈরি করা উচিত। এইটার জন্য এটা দেখাশোনা করে ব্যাংকের যারা ইম্পেয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট টিম আছে, তারা দেখে, তারা এই জায়গাটাতে কন্টিনিউয়াসলি কাজ করছে। কিন্তু আমার কথা হলো, একটা লোন রাইট অফ করার কিছু পলিসি আছে, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে, যে একটা লোন বেডেনলেস হয়ে যাওয়ার পরে তারপরে তার বিরুদ্ধে মামলা করতে হবে, 5 বছর পরে মামলা করতে হবে, মামলা করে তার যখন আদায় হচ্ছে না তখন তাকে ব্যালেন্স শিট থেকে বাদ দিতে হবে। মামলা করা ছাড়া কোনো লোন রাইট অফ করা যায় না। তো মামলার খরচ কত? মামলার খরচ বেড়ে যাচ্ছে। একটা লোন মামলা করা মানেই হলো তার ইনকাম থেকে এই টাকাগুলো যাচ্ছে। এই টাকাও কিন্তু যে বড়োয়ার তাকেই দেওয়ার কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরবর্তীতে তাদেরকে ইন্টারেস্ট মওকুফ করা হয়, হাজার হাজার কোটি টাকা ইন্টারেস্ট মওকুফ করে দিচ্ছে। এই যে ইন্টারেস্টটা মওকুফ করে দিচ্ছে, ওয়েব করে দিচ্ছে, এইটার রেকর্ড কোথায়? এটার রেকর্ড আলাদাভাবে মেনটেন করা দরকার এবং এটা সফটওয়্যার করা দরকার। ইন্টারেস্ট মওকুফ করা হয়েছে কত টাকা, কত হাজার কোটি টাকা, কত লাখ কোটি টাকা ইন্টারেস্ট মওকুফ করা হয়েছে। যাদের মানে ওই যে জোর যার মূল্য তার এই অবস্থা হয়ে যায়, মানে ইন্টারেস্ট মওকুফ করতে হবে। মানে একটা ধারণা পেয়ে গেছে যে ইন্টারেস্ট মওকুফ করতে হবে বা প্রফিট মওকুফ করতে হবে, ওয়েব করতে হবে। হ্যাঁ, যে লোকটা বিজনেস করতে গিয়ে, কর্মসংস্থান সৃষ্টি করতে গিয়ে বিজনেসটা ঠিকভাবে করতে পারে নাই, সে লোন নিয়েছে, ডিফল্টার হয়েছে, ওকে, প্রকৃত ক্ষেত্রে তাকে ওয়েব করা যায়, তার ইন্টারেস্টটা, তার লোনটা রাইট অফ করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা এটা ঘটে না, ঘটে উল্টোটা, উইলফুলি। সে লোন নিয়েছে তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য, সে লোন নিয়েছে তার নির্বাচন করার জন্য, সে লোন নিয়েছে মামলা করার জন্য, সে লোন নিয়েছে মানে পেশি শক্তি প্রদর্শন করার জন্য, সে লোন নিয়েছে রাজনীতি করার জন্য,
সে লোন নিয়েছে এমপি হওয়ার জন্য, সে লোন নিয়েছে মানে ধোঁকাবাজি করার জন্য, সে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য লোন নেয় নাই। কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদের ব্যাংকিং সিস্টেমেও দেখা যায় ওই যে তেলা মাথায় তেল দেয়। আসলে এটাই স্বাভাবিক, রুক্ষ মাথায় তো বেল বাংবেই, তেলা মাথায় তো তেল দিবে। যে লোকটা জানে না, বুঝে না, তাকে তো কেউ লোন দিবে না। যে লোন বোঝে, যে ব্যাংকিং সিস্টেমে অভ্যস্ত, তাকে তো আসলে লোন দিবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রজেক্ট প্রোফাইল করে হাজার হাজার কোটি টাকা লোন নেয়, এই লোনগুলি নন পারফর্মিং হয়, কিন্তু প্রজেক্টটা ধসে পড়ে। এই প্রজেক্টটা ধসে পড়বে কেন? হাজার হাজার কোটি টাকা কেন গায়েব হয়ে যাবে? এই জায়গাটাতেই প্রশ্ন। এখানে ইকুইপড লোক কাজ করতে হবে, স্কিলফুল লোক কাজ করতে হবে। এই জন্যই আমাদের কথা কিন্তু বারবার চলে আসে, স্কিল পিপল, বিল্ড ইউর স্কিলস, নট ইউর রেজুমে। রেজুমে দিয়ে কাজ হবে না, স্কিল তৈরি করতে হবে। স্কিল যখন জানা থাকবে তখন কেউ ফাঁকিবাজি করতে পারবে না। আপনি যদি কোনো কোম্পানি করেন, তখন কোম্পানিও আস্তে আস্তে ভালো করবে, ফাঁকিবাজি করতে পারবে না। কে ফাঁকিবাজ এটা কিন্তু সবাই বুঝে যাবে। তো আমি নন পারফর্মিং লোন নিয়ে আজকে কথা বলতে গিয়ে আমরা আজকে শিখলাম যে ক্লাসিফাইড লোন, আনক্লাসিফাইড লোন, এবং ক্লাসিফাইড লোনের মধ্যে যে তিনটা ভাগ আছে সেটা হলো সাবস্ট্যান্ডার্ড লোন, ডাউটফুল লোন, ব্যাড অ্যান্ড লস লোন। এবং আমরা শিখলাম আনক্লাসিফাইড লোন। আনক্লাসিফাইড লোনের মধ্যে আমরা আবার শিখলাম এসটিডি, স্ট্যান্ডার্ড, আবার এসটিডি 1 1 মাস পার হয়ে গেছে, 2 মাস পার হয়ে গেছে, এসটিডি 2। তাদেরকে এইভাবে রিপোর্টিং করতে হয়। রিপোর্টিংটা করতে হয় কোথায়? বাংলাদেশ ব্যাংকে সিএল একটা আছে, সিএলটা হলো ক্লাসিফাইড লোন ক্লাসিফিকেশন। লোন ক্লাসিফিকেশনটাই হলো এইটা। এবং লোন ক্লাসিফিকেশনটা কি? ক্লাস করা, ভাগ করা, ঠিক আছে? এই যে অনেকগুলো ভাগ করা। তো CL1টা কি? CL1টা হলো সামারি। সবগুলো লোনের, ব্যাংকে যত লোন আছে সবগুলো লোনের সামারি হলো সিএল, একটা ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাটে সিএল এর সামারিটা করতে হয় ক্যাটাগরিক্যালি, যে কন্টিনিউয়াস লোন কত আছে, টার্ম লোন কত আছে, শর্ট টার্ম লোন কত আছে, ডিমান্ড লোন কত আছে, এই সবগুলো সামারি করে CL1-এ সামারাইজ করা হয়। এবং আবার CL2-তে আলাদা দেওয়া হয় কন্টিনিউয়াস লোন, CL3-তে টার্ম লোন, CL4-এ এরকম ডিমান্ড লোন, CL5-এ শর্ট টার্ম লোন, আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ভাগ করে দেওয়া হয়। তারপরে ক্লাসিফাইড লোন, যেটা নিয়ে আজকে আমার কথাবার্তা, বা এটা নিয়ে আমার থিসিস, আমার পড়াশোনা, আমার অনেক দূর এগিয়ে যাওয়া। এখন এই থিসিসে বা রিসার্চে সেমিনার, সিম্পোজিয়াম, আর্টিকেল, এই সব জায়গাতেই দেখা যাবে যে আমার এই জায়গাগুলি চলে আসে এবং পুরো ব্যাংকিং সিস্টেমটাই চলে আসে। এখানে যে ব্যাংকটা ভালো না, তাদের ইমেজ ভালো না, কারণ এটা তো রিপোর্ট করলে পরে সবাই জেনে যায় যে তার ক্যাপাসিটি কতটুকু আছে, তার লিকুইডিটি ক্রাইসিস আছে কিনা। লিকুইডিটি ক্রাইসিস থাকলে পরে সে কি মানি মার্কেট থেকে লোন করে, অ্যান্ড মানি মার্কেটে গেলে তো তাকে সবাই লোন দিবে না। আমি যখন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে চাকরি করতাম 2004 সালের দিকে, 2001 সাল থেকে 2003 সাল পর্যন্ত আমি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এক্সটার্নাল অডিট হিসেবেও কাজ করছি, আর্টিকেল স্টুডেন্ট হিসেবে। তখনও আমি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে দেখতাম যে খুবই বেহাল অবস্থা। তারা যে সিএলটা করতো, সিএলএ ক্লাসিফাইড লোনকে তারা আনক্লাসিফাইড করে রাখতো। তো এই যে ক্লাসিফাইড লোনটাকে আনক্লাসিফাইড করে রাখার কারণে আলটিমেটলি ঘটনাটা কি ঘটছে, যে তাকে ট্যাক্স বেশি দিতে হয়েছে, ইনকাম জেনারেট করছে বেশি, ট্যাক্স বেশি দিতে হয়েছে। আবার অন্যদিকে যেটা ঘটছে, তাদের ক্যাপিটাল শর্টফল হয়েছে, তারা মার্কেটে কোনো তাদের সুনাম ছিল না, তারা মার্কেটে থেকে মানে সিআরআর, এসএলআর যেটা বলতো, সিআরআর এর দারুণ শর্টফল থাকতো তাদের। ডেইলি বেসিসে যে ক্যাশ রিজার্ভ রেশিও মেনটেন করতে হয় বাংলাদেশ ব্যাংকে, সেখানে তারা প্রচুর পেনাল্টি খাইতো। তো এই সিআরআর এসএলআর মেনটেন করতে গিয়ে তারা হিমশিম খেত, তারা প্রায় সময় পেনাল্টি খেত, ম্যানেজ করতে পারতো না। কারণ
তাদেরকে কেউ টাকা দিতে পারতো না। এটা কি মানি মার্কেটটা? কি মানি মার্কেটটা হলো এমন একটা জিনিস, এটা পুরো বাজারটাকে কন্ট্রোল করে, পুরো বাজারটাকে, দেশের বাজারটাকে কন্ট্রোল করে। মানি মার্কেটে আপনারা দেখবেন প্রায় সময় ক্যাপিটাল মার্কেট বাংলাদেশ ব্যাংকের মধ্যে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে স্নায়ু যুদ্ধ লেগে থাকে। বাংলাদেশ ব্যাংক সিআরআর বাড়াইতে চায়, আর ক্যাপিটাল মার্কেট বলে না, সিআরআর কমাও। কারণ কি, সিআরআর একটা সময়ে বাংলাদেশের স্ট্রং পজিশন যখন ছিল, তখন যখন ডলার রেট 80, 85, 75 টাকা ছিল, তখন মানি মার্কেট খুব স্ট্রং ছিল এবং সিআরআর ছিল 6.5%। তো 6.5% সিআরআর থাকার কারণে বাজার খুব কন্ট্রোলে ছিল। এখন এটা আমি কিভাবে বুঝাবো? সাধারণভাবে বুঝাইতে গেলে আমি এভাবে বুঝাই যে আপনি আপনার পকেটে 1000 টাকা আছে, মার্কেটে গেলেন, আপনি 1000 টাকার বাজার করতে পারবেন না। এখন আপনার পকেটে আছে 200 টাকা, আপনি তো 1000 টাকার বাজার করতে পারবেন না। এই সিআরআরটা 6.5 রাখার কারণে ঘটনাটা যেটা ঘটছিল, যে বাংলাদেশ ব্যাংকে টাকা জমা রাখতে হইতো 100 টাকার এগেনস্টে 6.5, 6 টাকা 50 পয়সা বাংলাদেশ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে জমা রাখতে হতো। তাহলে মার্কেটে ফ্লোটা, টাকার ফ্লোটা কম থাকতো। টাকার ফ্লোটা কম থাকলে জিনিসপত্রের দাম একটু কন্ট্রোলে থাকতো, ইনফ্লেশন কম থাকতো। কিন্তু যখন মার্কেটে টাকার ফ্লো বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, একটা শ্রেণীর মানুষ মানে অনেক বেশি টাকা রোজগার করেও সে দেখা যাচ্ছে চালের কেজি হয়ে গেছে 80 টাকা, 90 টাকা। যে চালের কেজি ছিল 25 টাকা, 30 টাকা, 40 টাকা, সেই চালের কেজি ডাবল হয়ে গেছে, কারণ মানুষের হাতে টাকা আছে। এখন টাকা তো ওই যে বাংলাদেশ ব্যাংক 6.5 টাকা যদি জমা নিয়ে নিত, তাহলে টাকার ফ্লোটা কম থাকতো। মানি মার্কেটটা এইভাবে বাজার ব্যবস্থাকে কন্ট্রোল করে। কিন্তু ক্যাপিটাল মার্কেটের লোক চিন্তা করে কিভাবে? তারা চিন্তা করে যে আরে এখানে তো আমার 2% লোক, এখন যেমন সিআরআর 4%, সিআরআর 4% হওয়াতে কি অসুবিধাটা হচ্ছে? একদিকে সুবিধা হচ্ছে, আরেকদিকে অসুবিধা হচ্ছে। ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য চেষ্টা করা হচ্ছে, আবার মানি মার্কেটে টাকার ফ্লো কম। এখন মানে ক্যাপিটাল মার্কেটে দেখেন সিআরআর কমাই দেওয়ার পরেও কিন্তু ক্যাপিটাল মার্কেটে টাকা নাই। কারণ কি? ক্যাপিটাল মার্কেটে টাকা ডাইভার্সিফাই হয়েছে, ফান্ড ডাইভার্সিফাই হয়েছে। আদারওয়াইজ সিআরআর কমানোর পরেও ক্যাপিটাল মার্কেট কেন উপরে উঠছে না? ক্যাপিটাল মার্কেটে ভরসা পাচ্ছে না কেউ, এবং বিশাল বড় অঙ্কের টাকা এই দেশ থেকে চলে গেছে, যেটা ফেরত আনার জন্য আমাদের প্রধান উপদেষ্টা সহ আজকের যে উপদেষ্টা মণ্ডলী আছে তারা গভীরভাবে চেষ্টা করে যাচ্ছে। তো এই যে মেকানিজমটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, নন পারফর্মিং লোনের ইম্প্যাক্টটা দেখেন কত জায়গায় পড়তেছে, এবং সবচেয়ে বড় ইম্প্যাক্টটা পড়তেছে নিম্ন আয়ের মানুষের উপর। নিম্ন আয়ের মানুষ কিন্তু সে যদি কাজের ক্ষেত্র তৈরি না হয়, আজকে দেখুন স্কিল বিল্ডার্স একাডেমি এখানে তৈরি হয়েছে। আমি আমার চাকরির পাশাপাশি কিন্তু এই জায়গাটাতে একটু একটু করে তৈরি করছি। কেন তৈরি করছি? যে আমি তো আসলে একটা মানুষকে চাকরি দিতে পারি না, ব্যাংকে একটা মানুষকে চাকরি দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমার বেতনের একটা অংশ আমি যদি এখানে একটা ছেলেকে দেই, সে এখানে চাকরি করলো বা পড়াশোনা করলো। আমাদের এখানে পড়াশোনা করা অবস্থায় কাজ করে বেশিরভাগ যারা ইন্টারমিডিয়েট পাস করেছে বা ম্যাট্রিক পাস করেছে বা অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে, এরাই কাজ করে এবং অল্প বেতনে। পড়াশোনার পাশাপাশি যেহেতু সে এখানে কাজ করছে, একটা টিউশনি করলে সে 5000 টাকা পেত বা 3000 টাকা পেত, সেই রকম 5000 টাকা 3000 টাকায় সে কিন্তু এখান থেকে স্কিল অর্জন করছে, এবং আইটি স্কিল অর্জন করে সে সারা পৃথিবীতে কানেক্ট হয়ে যাচ্ছে। সারা পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউরোপিয়ান ওয়ার্ল্ড অনেক দূর এগিয়ে গেছে। আজকে চাইনিজরাও অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পিছনে পড়ে আছি। কারণ কি? আমরা নতুন কোনো কিছুকে সহজে নিতে চাই না, স্কিলটা শিখতে চাই না। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দেখেন আজকে সারা পৃথিবী কতটা অ্যাডভান্স লেভেলে চলে গেছে। 10 জনের কাজ একজনে করে ফেলতেছে, 6 মাসের কাজ সে 10 মিনিটে করে ফেলতেছে। তাহলে এটা আমাদের জানার, শিখার দরকার আছে না? আজকে আমাদের এখানে বসে আমেরিকাতে ক্লাস করাচ্ছে,
আমেরিকাতে ক্লাস করাচ্ছে আমাদের এখান থেকে বসে, সে ঘন্টায় $50 ইনকাম করছে। তাহলে কি বিষয়টা? আপনার স্কিল থাকতে হবে। প্রফেসর ডক্টর ইউনূস স্যার প্রায় এই কথাটা বলে যে ভাই আমরা তো ডলারে ইনকাম করব, খালি বুদ্ধির দরকার। বুদ্ধি নাই, টাকার অভাব নাই পৃথিবীতে, ডলারের অভাব নাই পৃথিবীতে, আপনার আমার স্কিল নাই। স্কিল যদি থাকে, আজকে পাইথন শিখেন, আজকে আপনি স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারগুলি শিখেন, আপনি এসপিএসসি শিখেন, পিপি শিখেন, স্ট্যাটা শিখেন, আপনি ম্যান্ডেলি শিখেন, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখেন, চ্যাট জিপিটি শিখেন, ডিজিটাল মার্কেটিং শিখেন, আপনি আইটি শিখেন। সারা পৃথিবী কানেক্টেড। গুগল ম্যাপ কিভাবে কাজ করছে, আজকে জিপিএস ট্র্যাকার কিভাবে কাজ করছে। তাহলে আমি যদি না জানি, আপনি এমএস এক্সেল, এমএস ওয়ার্ড জানেন না, আজকে কম্পিউটার জানেন না। আমাদের দেশে 20 কোটি 18 কোটি মানুষ বলি আমরা, কম্পিউটারে জানে না অনেকে, অথচ পুরো পৃথিবীর সাথে সে কন্টেস্ট করতে চায়। এটা কি সম্ভব? কম্পিউটার শিখতে হবে। কম্পিউটার জানে না একটা লোক আজকের পৃথিবীতে, সে কতটা মূর্খতার যুগে আছে। সে তো আইয়ামে জাহেলিয়াতের মধ্যে আছে ভাই। আমি বলবো আইয়ামে জাহেলিয়াতের মধ্যে আছে, কম্পিউটার জানে না। আমাদের দেশের এটা আরেকটা, এটা সমালোচনা হয়ে যায়, কিন্তু সমালোচনা করা ছাড়া আমার আর কোনো রাস্তাও নেই। কারণ সমালোচনা করলে পরে এই জায়গাটাতে আমরা ডেভেলপ করার সুযোগ পাব। এই যে মসজিদ মাদ্রাসাগুলিতে, এতিমখানাগুলিতে কোন রকম খালি তাদেরকে খাওয়ায়া পড়ায়া বাঁচানোর জন্য লার্নিং দেওয়া হচ্ছে। সারা পৃথিবীতে আমরা কিভাবে কম্পিট করব সেই লার্নিংটা দেওয়া হচ্ছে না। 50 বছর 60 বছর ধরে খালি বলতেছে ঈমান আর আমল ঠিক করেন, ঈমান আর আমল ঠিক হচ্ছে না। অথচ এই সেম কথাটাই ইউরোপিয়ানরা, আমেরিকানরা বলতেছে বিলিভ এন্ড অ্যাকশন, বিলিভ এন্ড অ্যাকশন। ঈমান আর আমল ঠিক করেন, বিলিভ এন্ড অ্যাকশন। আপনি যা বিলিভ করেন তাই আপনি পাবেন, আপনি সেই অনুযায়ী কাজ করেন। কি চমৎকার! ফোকাস থাকতে বলে, তারা শিডিউল করতে বলে, শিডিউল অনুযায়ী কাজ করে দিতে বলে। কত চমৎকার! তো নন পারফর্মিং লোন নিয়ে আমার ধারাবাহিক আলোচনা চলবে এখন থেকে ইনশাল্লাহ, এবং এটা আমরা এই স্কিল বিল্ডার্স একাডেমিতে পডকাস্ট করব। বড় বড় স্যাররা আসবেন, স্কলাররা আসবেন, দেশি বিদেশি স্কলাররা আসবেন, এদেরকে নিয়ে আমরা রেগুলার পডকাস্ট করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন, এবং আপনারা যারা স্কিল বিল্ড করতে চান, বিল্ড ইউর স্কিলস। আসলে স্কিল তো আপনার বিল্ড করতেই হবে, এছাড়া আপনি সার্ভাইভ করতে পারবেন না। আমাদের সাথে আসুন, আমরা রেগুলার এখানে কন্টিনিউয়াসলি কাজগুলি করে যাচ্ছি। বিল্ড ইউর স্কিলস, নট ইউর রেজুমে। আপনি মাস্টারি অর্জন করুন ভাই। মাস্টারি অর্জন করা ছাড়া আপনার সুনাম হবে না, আপনি দুর্নাম কামাই করবেন। আপনি সুনাম কামাই করতে গেলে আপনি স্কিল অর্জন করুন, সুনাম কামাই করুন। আপনি যেই লক্ষ্যে পৌঁছাইতে চান সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার কোনো বাধা না, কোনো বাধাই আর বাধা থাকবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। সুস্থ, সুন্দর, উন্নত, মঙ্গলময় জীবনের প্রত্যাশা করছি, দীর্ঘ জীবনের প্রত্যাশা করছি, এবং স্কিল বিল্ডার্সের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।